আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা সিপেজ নিয়ে আলোচনা করব। আসলে সিপেজটা কি? সিপেজ বলতে বোঝায় হলো নিঃসরণ। সিপেজ সিপেজ বলতে কি বোঝায়? নিঃসরণ। বা এইটাকে আমরা অনেক সময় বলি না যে মাটির ভিতর পানি চোয়ায়া যাচ্ছে। যেমন দেখবা যে এক ধারে হয়তো তোমার একটা জায়গাতে দুইটা পুকুর পাশাপাশি আছে। এক পুকুরে অনেক বেশি পানি আছে আর এক পুকুরে খুব কম। তো দেখবা পুকুরের পার চোয়ায়া চোয়ায়া কি আসতেছে? পানি আসতেছে। এই যে এইটাকে আমরা বলি হলো সিপেজ। কি হয়, মৃত্তিকার কোণার যে ভয়েড গুলা থাকে এই ভয়েড এর মধ্য দিয়ে আমাদের পানিটা একটা পাথ অবলম্বন করে, একটা লাইন বা একটা রেখা অবলম্বন করে কি করে, এক জায়গা থেকে একদম একটা আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমের দিকে প্রবাহিত হয় আর কি। ঠিক আছে? তো এই নিঃসরণকে আমরা বলি হলো সিপেজ। ওকে, তো দেখো এই সিপেজটাকে আমরা বোঝার জন্য যে সিপেজ জিনিসটা কি এবং কিভাবে ওয়ার্ক করে সেই জিনিসটা বোঝার জন্য আমরা এখানে একটা সেটআপ রাখছি। এই সেটআপে কি দেখো, আমরা এল লেন্থের কি করছি, একটা হলো সয়েল প্রোফাইল নিছি যে এল লেন্থের। তো তুমি এটা ওয়ান ডাইমেনশন দেখতেছো তাই তোমার কাছে এরকম মনে হচ্ছে। তো এল লেন্থের একটা সয়েল প্রোফাইল যার ক্রস সেকশন হলো এ। যেমন ধরো তুমি যদি এখানে 3D দেখো, 3D টা দেখো তাহলে কেমন দেখাবে, এই যে এরকম দেখাবে, দেখো তাই না? যে এইটা তো তোমার হলো সিপেজ এর সয়েল প্রোফাইল এখানে আছে, কিন্তু এই সয়েল প্রোফাইল তো এই দিকেও একটা লেন্থ জুড়ে আছে, তাই না? ফর এক্সাম্পল আমি যদি এই সাইডে তোমাদেরকে দেখাই, সয়েল প্রোফাইলটা তো এরকম, আমি তো ওয়ান ডাইমেনশন দেখতেছি, আমি শুধু এইটা দেখতেছি এখানে, কিন্তু সয়েলের তো এরকম একটা ক্রস সেকশন আছে, তাই না? এরকম একটা ক্রস সেকশনের সয়েল তো আমি ওখানে সেটআপ করছি, যেটার ক্রস সেকশনাল এরিয়া হলো এ। এই ক্রস সেকশনাল এরিয়া কত? এ। এই ক্রস সেকশনের একটা সয়েলের এরিয়ার একটা সয়েল আমি এখানে সেটআপ করছি, যেটা ওয়ান ডাইমেনশন আমি এরকম দেখতেছি। আর বিষয়টা হলো সয়েলটা এরকম। তো এর একপাশে আমি কিছু ওয়াটার রাখছি যেটাকে আমি আপস্ট্রিম ধরতেছি, আর এইটা হলো সয়েলের এই পাশের ওয়াটারটা সয়েলের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এই পাশে যাচ্ছে, সয়েলের ভিতর দিয়ে এই পাশে যাচ্ছে। আমি এই জায়গাতে একটা টিউব রাখছি যাতে এই সয়েল যেটা আসতেছে, সয়েলের ভিতর দিয়ে যে ওয়াটারটা আসতেছে সেইটা এই ম্যানোমিটারও বলতে পারো তোমরা, যে এটার ভিতরে প্রবেশ করে এবং এখান থেকে আমি সয়েলের এনার্জিটা মেজার করতে পারি। ঠিক আছে? তো এই একটা টিউব, এর ভিতর দিয়ে আমি পানি রাখছি, সয়েলের ভিতর দিয়ে এই পানিটা প্রবাহিত হচ্ছে, পানি আছে কনস্ট্যান্ট হেডে। আর এখানে গিয়ে কতটুকু হেড পাচ্ছি, সরি কনস্ট্যান্ট হেড না, একটা হেডের পানি আছে, তো এখানে কতটুকু গিয়ে পানি পাচ্ছি সেই জিনিসটা আমরা দেখব। এটা মাটির ভিতর থেকে ধরো যে একটা সয়েল কার্ডটাকে কালেক্ট করে নিয়ে আসছি। তো এখন দেখো আমরা এটাকে বার্নৌলির ইকুয়েশন প্রয়োগ করে এখানে কি পরিমাণ এনার্জি লস হচ্ছে এই জিনিসটা বাইর করতে পারবো। ওয়াটার এখানে আছে, তাহলে এ পয়েন্টে বার্নৌলির ইকুয়েশন অনুযায়ী টোটাল এনার্জি কত? আর টোটাল এনার্জির সূত্র আমরা জানি, যে ভেলোসিটি হেড, ডেটাম হেড আর প্রেসার হেড। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত এ পয়েন্টের ডেটাম হেড আর এইটা নির্দেশ করতেছে প্রেসার হেড, আর ভেলোসিটি একটা হেড আছে। তাহলে এ পয়েন্টের আমরা টোটাল এনার্জি এট এ পয়েন্ট ইকুয়াল টু বলতে পারি ডেটাম হেড ZA প্লাস প্রেসার হেড PA ডিভাইডেড ওমেগা আমরা দেখছি, আর এখানে হলো পানির একক ওজনকে গামা W দ্বারা প্রকাশ করা হয়, আর ভেলোসিটি হেড VA এর উপরে স্কয়ার ডিভাইডেড 2G। তাই না? ঠিক অনুরূপ ভাবে যদি আমি বি পয়েন্টে বার্নৌলির ইকুয়েশন অ্যাপ্লাই করি, তাহলে বি পয়েন্টে আমাদের কতটুকু এনার্জি আছে সেটা কিভাবে পাবো? তাহলে বি পয়েন্টের আমরা হলো ডেটাম হেড জানি, যে ডেটাম হেড এট ZB প্লাস এখানে দেখো সয়েলের ভিতরে ওয়াটারটা কি পরিমাণে প্রেসার দিতেছে, আমরা এখানে পিজোমিটার টিউব যদি লাগায় দেই তাহলে কি পরিমাণ প্রেসার দিতেছে এই জিনিসটা পাবো। তো এই পরিমাণে প্রেসার দিতেছে, তো সেইটা হলো প্রেসার হেড হলো P ডিভাইডেড PB, ধরে নাও PB ডিভাইডেড ওমেগা W।
প্লাস ভিবি এর উপরে স্কয়ার ডিভাইডেড 2g, এখানে ভেলোসিটি যেটা থাকবে সেটার উপরে স্কয়ার ডিভাইডেড 2g করলে আমরা টোটাল এনার্জি বি পয়েন্টে পাবো। তো এখন দেখো যেহেতু এই পয়েন্টে এক রকমের এনার্জি আছে, সয়েলের ভিতর দিয়ে যখন ওয়াটারটা প্রবাহিত হয়ে এই পয়েন্টে আসবে, তো বাস্তব ক্ষেত্রে কি এই ওয়াটারের এনার্জি লস হবে না? এই যে দেখো আমাদের টোটাল এখানে এনার্জি ছিল, আমরা এখানে দেখতেছি এই পর্যন্ত এনার্জি ছিল, তো এখানে যে এনার্জিটা পাইছি এটা যদি পার্থক্য করি তাহলে এখানে এসে আমরা এনার্জি লস এতটুকু দেখতে পাবো যে পানি এর উপরে আর উঠতেছে না, তো এখানে এসে এই পরিমাণে লস হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এনার্জি এট ই এ এনার্জি এট বি এর পার্থক্য হলো এইচ, হেড লস। যে আমাদের এই পরিমাণে এনার্জি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে ওয়াটারের এই পরিমাণ এনার্জি লস হচ্ছে। এখানে যে পরিমাণ ওয়াটারের এনার্জি ছিল সয়েলের কোণার মধ্য দিয়ে যাইতে, সে যখন সয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বিভিন্ন ফাঁক কণার মধ্য দিয়ে, সে প্রবাহিত হওয়ার সময় সয়েলের পার্টিকেলের সাথে ধাক্কা লাগতেছে। ফর এক্সাম্পল ধরো বাতাস কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, তো বাতাস যদি আমার বডিতে এসে ধাক্কা লাগে তাহলে বাতাসের কিছুটা এনার্জি কি হয়ে যাবে, আমার এই যে তার প্রবাহ পথে আমাকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে বাতাস কি হবে, আমার এই দিক দিয়ে তো যাইতে পারবে না, পাশ দিয়ে কেটে যাবে, তো আমাকে যে ধাক্কা দিল বাতাসের কিছুটা এনার্জি লস হবে, আমি বাতাসের কনসিডারেশন করতেছি। তো ওয়াটার যখন এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তো ওয়াটার প্রবাহিত হওয়ার সময় এই কোণার সাথে ধাক্কা খাবে, এরপরে যখন দেখবে যে ফাঁকা আছে ওই ফাঁকা দিয়ে সে আবার প্রবাহিত হবে, তাই না? তো তার এইভাবে কি হবে, তার প্রবাহ পথে তার এনার্জিটা আস্তে 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 কি হতে থাকবে, কিছু পরিমাণে লস হতে থাকবে এখান থেকে এখানে আসতে। আর সেই লসের পরিমাণটা আমরা কিভাবে বাহির করতে পারি, এইভাবে বার্নৌলির ইকুয়েশন প্রয়োগ করে, যে এখানে এনার্জি কতটুকু, এখানে এনার্জি কতটুকু, এখানে আমরা যদি একটা পিজোমিটার টিউব লাগাই, এখানে একটা যদি পিজোমিটার টিউব লাগাই তাহলে এখানে প্রেসার হেড পাবো, ঠিক আছে, তারপর ডেটাম হেড তো আমরা জানি, আর এখানে যদি বেগ পেয়ে যাই কতটুকু পানি এই দিক দিয়ে প্রবাহিত হলো সেখান থেকে নির্গমন পাবো, নির্গমনের থেকে বেগ পাবো, তাই না? এইভাবে আমরা ভেলোসিটি হেডও বাহির করতে পারি। তাহলে আমরা এখানে টোটাল হেড, এখানে টোটাল হেড পেয়ে যাব। এইখানে হেড আর এখানে কতটুকু এনার্জি, অর্থাৎ এখানে এ পয়েন্টে এনার্জি আর বি পয়েন্টের এনার্জি দুইটার পার্থক্যই কি হবে, যে আমাদের কতটুকু এনার্জি লস হয়েছে, আর এই লসের পরিমাণ হলো কি এইটা, এটাকে আমরা কি বলতেছি, ওয়াটারের হেড লস, ঠিক আছে, ওয়াটারের হেড লস বলা হয়, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার হইছো? আচ্ছা, যদি ক্লিয়ার হও তাহলে এই যে সিপেজের মাধ্যমে ওয়াটারটা আসলো, এই যে প্রবাহ হচ্ছে, এই যে এখানে তীর চিহ্ন দিয়ে দিছি, এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে, সিপেজের মাধ্যমে ওয়াটার আসলো, এই যে তার ফ্লো লাইনের প্রতি একক দৈর্ঘ্যে যে হেড লসটা হয় তাকে আমরা বলি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তাকে কি বলা হয়, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এই ফ্লো লাইনের দেখো আমাদের ওয়াটারটা ফ্লো হচ্ছে কি, খেয়াল করে একটু, ওয়াটারটা ফ্লো হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে, এ থেকে বি তে আসতে তার হেড লস টোটাল হইছে এইচ মিটার বা এইচ ফিট, যাই ধরো না কেন, এ থেকে বি তে আসতে তার হেড লস হইছে এইচ। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু হেড লস হইছে এইটাকেই আমরা বলি হলো, এইটাকেই আমরা কি বলি, যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তার মানে হেড লস প্রতি একক দৈর্ঘ্যে, হেড লসকে আমরা কি বলি, প্রতি একক দৈর্ঘ্যে প্রবাহ পথের, আচ্ছা আমি এটাকে লিখি প্রবাহ পথের প্রতি একক দৈর্ঘ্যে হেড লসকে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বলা হয়, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি লিখবো, যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইকুয়াল টু হেড লস ডিভাইডেড এল। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে পাবো, একক দৈর্ঘ্যে হেড লস বা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইকুয়াল টু আমরা কি বলতে পারি এখান থেকে, তাহলে আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা বাহির করতে পারি। তো আমাদের উদ্দেশ্য হলো সিপেজ প্রেসার নিয়ে কাজ করা। তো সিপেজ প্রেসার বোঝার আগে আমি তোমাদেরকে সিপেজের কারণে কি হয়, ওয়াটারের এনার্জি লস হয়, সিপেজ যখন হবে প্রবাহিত হবে তখন কি হবে, ওয়াটারের এই প্রান্তে যে এনার্জি থাকবে ওই প্রান্তে এনার্জিটা কমে যাবে, লস হবে। তো সেই লসটা আমাদের কিসে রূপান্তর হচ্ছে, কিসের কারণে লস হচ্ছে, এই যে সিপেজ ওয়াটার প্রবাহ পথের মধ্যে এই
সয়েলের যে পার্টিকেল আছে এই পার্টিকেলের উপরে একটা ফোর্স প্রয়োগ করবে না প্রবাহ মুখে, পানি প্রবাহ পথে এই সয়েলের মধ্যে দিয়ে প্রবাহ পথে যে বল প্রয়োগ করতেছে, এই বলের কারণে যে প্রেসার উৎপন্ন হয় তাকে আমরা বলি হলো সিপেজ প্রেসার। প্রবাহ পথে এই পানিটা প্রবাহ মুখে যে বল প্রয়োগ করতেছে, এই বলের কারণে যে প্রেসারটা আমরা এই সয়েল অনুভব করে সেইটাকে আমরা বলি হলো সিপেজ প্রেসার। তাহলে কতটুকু পানি এই সয়েলের উপরে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আসতে কতটুকু প্রেসার এক্সিস্ট মানে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করছে, কতটুকু প্রেসার ক্রিয়েট করছে, সেইটা আমরা কিভাবে যতটুকু তার এনার্জি লস হয়েছে। তাই তাই নয় কি, সে এখানে এনার্জি ছিল এত, তার এখানে এনার্জি কমে গেছে এই পরিমাণে, তাহলে সে কি পরিমাণে এখান থেকে এখানে আসতে এটার উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, বল প্রয়োগ করছে, চাপ আসছে আর কি, যে পরিমাণে তার লস হয়েছে সেই পরিমাণে আরেকজনের উপরে অ্যাপ্লাই করছে। এর লস হয়ে তো কোথাও হারায় যাবে না এনার্জি, এনার্জি কি হারায় যায়? একটা থেকে আটটাতে রূপান্তর হয়। তাহলে এনার্জিতে হারালো, এটা কিসের কারণে হারাইছে? এইটা ওই যে প্রেসার প্রয়োগ করার কারণে সয়েল প্রবাহ, সয়েলের ভিতর দিয়ে ওয়াটার প্রবাহ মুখে যে প্রেসার প্রয়োগ করতেছে এই প্রয়োগের কারণে এতটুকু এনার্জি সে হারায় ফেলছে। এই যে সে যতটুকু এনার্জি হারাইছে ততটুকুই সে প্রেসার প্রয়োগ করছে, এমনি এমনি তার এনার্জি হারায়নি, তাই না? শক্তি কি হয় একটা থেকে আটটাতে রূপান্তর হয়, তাহলে এখানের এনার্জি এখানে প্রেসারে রূপান্তর হয়ে গেছে। বুঝতে পারছো? যতটুকু এনার্জি সে হারাইছে ততটুকু এনার্জি এইটা কিসে রূপান্তর হয়েছে? প্রেসারে রূপান্তর হয়েছে। তাহলে আমরা এখন কি বলতে পারি? দেখো আমি এই জিনিসটা একটু তোমাদেরকে মিশিয়ে দিব। তাহলে এখন আমরা কি বলতে পারি বলো তো? সিপেজ প্রেসার ইকুয়াল টু, দেখো খেয়াল করো, মূলত সিপেজ প্রেসার বলতে কি বোঝাচ্ছে? সিপেজ প্রেসার, সিপেজ প্রেসার মানে কি? সিপেজ মানে কিন্তু এখানে অন্য আবার মনে করা যে হলো তাল গাছ না আর কি, হ্যাঁ, ওয়াটারের প্রেসার কতটুকু দিতেছে এই প্রবাহ পথে, সয়েলের ভিতর দিয়ে যে ওয়াটার প্রবাহ হচ্ছে, এই প্রবাহ পথে ওয়াটারটা সয়েলের উপরে কি পরিমাণ প্রেসার প্রয়োগ করতেছে, এইটাই সিপেজ প্রেসার। এইটাকে আমরা সিপেজ প্রেসার হিসাবে জানি। তো আমরা ওয়াটার প্রেসার কিভাবে বাহির করি বলো তো? ওয়াটার প্রেসার P ইকুয়াল টু ওমেগা এইচ আমরা হাইড্রোলিক্সের মধ্যে করছি, সরি ওমেগা এইচ আমরা হাইড্রোলিক্সের মধ্যে করছি। এখানে আমরা ওমেগা এইচ কে কি দ্বারা ওমেগা কে কি দ্বারা প্রকাশ করি? গামা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে এখন আমাদের তো দরকার হলো সিপেজ প্রেসার। সিপেজ প্রেসার কাকে বলতেছি? ওয়াটার প্রবাহ পথে যে এনার্জিটা লস হয়েছে সেইটাই তো প্রেসার হিসাবে, সিপেজ প্রেসার হিসাবে কাজ করছে, সেটাই তো প্রেসার হিসাবে এখানে ওয়ার্ক করছে। তাহলে সিপেজ প্রেসার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? প্রেসার ইনটু প্রেসার ইকুয়াল টু, তাহলে এখানে হেড লস আমাদের এই পরিমাণে এনার্জি লস হইছে, হেড লস ইনটু গামা ডব্লিউ। তাহলে কি হয়ে গেল আমরা যে আমাদের লস যতটুকু লস হয়েছে ততটুকুই প্রেসার দিছে। তাহলে আমরা সিপেজ প্রেসারের মান পেয়ে গেলাম যে এইটা, যে সিপেজ প্রেসার ইকুয়াল টু আমাদের প্রবাহ পথে যে পরিমাণ এনার্জি লস হচ্ছে, হেড লস ইনটু যেই তরল প্রবাহিত হচ্ছে সেটার এক গুণ। সাধারণত পানি নিয়ে আমরা এখানে কাজ করব, অন্য কোনো তরল পদার্থ না। তাহলে এইটা হলো আমাদের সিপেজ প্রেসার, এইটা হলো ম্যাক্সিমাম সিপেজ প্রেসার। ওকে, এখন যদি তোমাকে বলা হয় যে ভাইয়া সিপেজ ফোর্স বাইর করো, তাহলে প্রেসার থেকে ফোর্স এটার একক কি হবে বলো তো? তোমরা তো জানো এটার একক কেজি পার বর্গমিটার হতে পারে অথবা কিলো নিউটন পার বর্গমিটার হতে পারে, প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাই না? এটাই তো। এখন যদি তোমাকে বলে সিপেজ প্রেসার না বলে বললো যে সিপেজ ফোর্স বাহির করো, সিপেজ ফোর্স, তাহলে কি এটা বাহির করা কঠিন হবে? এটা বাহির করা কি কঠিন হবে? সিপেজ ফোর্স কিভাবে বাহির করব খেয়াল করো। তাহলে আমরা জানি যে ফোর্স ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া। ফোর্স ইকুয়াল টু কি হয়? প্রেসার ইনটু এরিয়া, চাপ ইনটু ক্ষেত্রফল না? তাহলে আমরা লিখতে পারি যে চাপ তো হলো ওমেগা ডব্লিউ ইনটু এইচ ইনটু এরিয়া। কতটুকু এরিয়ার উপরে চাপ প্রয়োগ করতেছে? এই এ এরিয়ার উপরে চাপ প্রয়োগ করতেছে। এটা আমরা লিখতে পারি কিনা? এই এরিয়ার উপরে চাপ প্রয়োগ করতেছে। তাহলে আমরা সিপেজ ফোর্সটা এই এরিয়াটা আমরা জেনে যাব, বা আমাদের ক্রস সেকশন দেওয়া থাকবে সয়েলের ক্রস সেকশন কতটুকু। ওকে, তাহলে আমরা সিপেজ ফোর্সটাও বাহির করতে পারবো। যদি ক্রস সেকশন না দেওয়া থাকে তাহলে দেখো
আমরা এখানে একটা কাজ করতে পারি, যে এরকম করে করা যায় কিনা দেখো একটু। আমরা যদি একটু করি এরকম, যে আমরা এখানে এইচ কে এল দ্বারা ভাগ করে দিলাম, ইনটু গামা ডাব্লিউ লিখলাম, ওকে, আর এর সাথে এল গুণ করে দিলাম। দেখো তো আগে যে লাইন ছিল পরের লাইন কি সেম লেখা যায় কিনা? লেখা যায় এরকম করে, এই এল কাটা গেল, তাহলে তো আগের লাইনই আসতেছে। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নাই। তাহলে দেখো আমরা হলো এই এইচ বাই এল ইকুয়াল টু কি লিখতে পারি? হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। আর এ ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ সমান সমান কি লেখা যায়? এই সয়েলটার ভলিউম, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা, যে আই গামা ডাব্লিউ ইনটু সয়েলের ভলিউম, সয়েলের আয়তন। তাহলে আমরা সিপেস ফোর্স ইকুয়াল টু এইটাও লিখতে পারি, এইটাও লিখতে পারি, যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট গামা ডাব্লিউ ইনটু ভি, এটা হলো আয়তন। তাহলে এখানে কি কি থাকলো তোমরা জানো, যে এটা তো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট জানো, এটা হেড লস এটাও জানো, এটা হলো সয়েল স্যাম্পলের দৈর্ঘ্য বা ফ্লো লেন্থ, সরি এটা ফ্লো লেন্থ এটাও জানো। আর ভিটা কি এখানে? ভি ইকুয়াল টু স্যাম্পলের আয়তন, নমুনার আয়তন, তাই না? নমুনার আয়তন। তাহলে আমরা কি পাবো? এখান থেকে সিপেস ফোর্স পেয়ে যাব। এখানে ভি ইকুয়াল টু নমুনার আয়তন, তাই না? তাহলে আমরা সিপেস প্রেসার বাহির করা শিখলাম, সিপেস ফোর্সও বাহির করা শিখলাম, ওকে। এখন আমরা দেখব যে এই যে সয়েলের ভিতর দিয়ে ওয়াটার যে ফ্লো হচ্ছে, এই ফ্লো এর নির্গমনটা কিভাবে বাহির করে, নির্গমন বাহির করাটা দেখব। তো চলো আমরা নির্গমন বাহির করাটা দেখি, যে সয়েলের ভিতর দিয়ে যে ওয়াটার ফ্লো হচ্ছে, আমরা ওয়াটার ফ্লো এর নির্গমনটা কিভাবে বাহির করব। আমরা কিন্তু নির্গমনের একটা সূত্র জানি, যে কিউ ইকুয়াল টু এভি, ঠিক আছে? তো এইটা দিয়েই নির্গমন বাহির হবে, কিন্তু ভি এর একটু ব্যাপার স্যাপার আছে আর কি। এখানে আমরা ওই যে ডার্সির ল অ্যাপ্লাই করব আর কি। তো চলো আমরা নির্গমন বাহির করাটা দেখি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ভুলে গেছি, একটু দেখো। আমরা এখানে আসতেছি, তার আগে আরেকটা জিনিস দেখো। এখানে তো আমরা সিপেস ফোর্স বাহির করলাম। যদি আমাদেরকে বলে একক আয়তনে সিপেস ফোর্স কতটুকু, একক আয়তনে সিপেস ফোর্স, তাহলে এইটা হলো টোটাল আয়তনে, সয়েলের টোটাল ভলিউমে সিপেস ফোর্সের পরিমাণ হলো এত। তাহলে একক আয়তনে যদি বাহির করতে চাই, তাহলে টোটাল আয়তন দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে একক আয়তনে সিপেস ফোর্স আমরা লিখতে পারি এই কথা, সিপেস ফোর্স ইকুয়াল টু, তাহলে টোটাল আয়তনে সিপেস ফোর্স আই গামা ডাব্লিউ ইনটু ভি, ভি ডিভাইডেড ভি। তাহলে এই ভি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে থাকলো আই গামা ডাব্লিউ। তাহলে একক আয়তনে সিপেস ফোর্স ইকুয়াল টু, একক আয়তনে সিপেস ফোর্স ইকুয়াল টু আই ইনটু গামা ডাব্লিউ, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইনটু পানির একক ওজন। তাহলে আমরা একক আয়তনে সিপেস ফোর্সটা বাহির করতে পারবো। তো এখন আমরা তাহলে এই যে কি বলে, এই সয়েলের নমুনার ভিতর দিয়ে তরলের যে প্রবাহ হয়, এই প্রবাহ পরিমাণ নির্ণয় করাটা দেখব। তো আশা করি তোমরা এই সিপেস প্রেসার, সিপেজ কি জিনিস, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, সিপেজ ফোর্স, এই বিষয়টা হলো ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা নির্গমন নিয়ে আলোচনা করব, যে সয়েলের ভিতর দিয়ে নির্গমন হলে কি হয়। দেখো তোমরা হাইড্রোলিক্স এর মধ্যে নির্গমন বাহির করার সূত্র দেখে আসছো, যে কিউ ইকুয়াল টু কি হয়, এভি, এভি। তো যখন তোমরা ডার্সির সূত্র অ্যাপ্লাই করবা, ডার্সির সূত্র চেজির সূত্র মধ্যে ছিল আর কি, তাই না? হাইড্রোলিক্স এর মধ্যে পড়ছিলাম এইটা, চেজির সূত্র মধ্যে। এটা কিসের মধ্যে? চেজির সূত্র মধ্যে এটা ছিল। তো হাইড্রোলিক্স এর মধ্যে ওয়াটারটা ফ্লো হতো এরকম কিন্তু সয়েলের মধ্যে দিয়ে না, একদম ফ্রি একটা সারফেস থাকতো, ওই ফ্রি সারফেসের মধ্যে দিয়ে ফ্রি একটা চ্যানেল থাকতো অথবা উইয়ার থাকতো, একদম ফাঁকা জায়গার মধ্যে দিয়ে ওয়াটার প্রবাহিত হইতো। সেখানে কোনো পারমিয়েবিলিটি বা বাধা বা এরকম বেগের জন্য অনুমোদন প্রয়োজন হইতো না আর কি, ফাঁকা জায়গাতে ওয়াটার ফ্লো হয়ে চলে যেত।
তো সেই জায়গাতে আমরা ভেলোসিটি বাহির করার জন্য এই সূত্র ইউজ করতাম। তবে আমরা যখন এই ওয়াটারের ফ্লোটা সয়েলের মধ্য দিয়ে নির্ণয় করতে যাব, তো তখন আমাদের ভি ইকুয়াল টু ডার্সির সূত্র মতে আমাদের ভি ইকুয়াল টু আমাদের আসবে হলো সয়েলের পারমিয়াবিলিটি ইনটু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। সয়েলের পারমিয়াবিলিটি ইনটু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এখন কে দ্বারা কি বোঝায়? পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটিটা কি জিনিস? ভেদ্যতার সহগ আমরা বলি আর কি। হ্যাঁ, ভেদ্যতার সহগ কি? এই যে আমাদের ঔদক ঢালে যে প্রবাহ বেগটা থাকে তাকে আমরা মূলত ভেদ্যতার সহগ বলি। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটু বিষয়টা ক্লিয়ার করে দেই। এই যে সয়েলের ভিতর দিয়ে আমাদের ওয়াটারটা প্রবাহিত হবে, ওয়াটার প্রবাহিত হবে, তাই না? এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হবে বিভিন্ন পাথ অবলম্বন করে। সয়েলের যে ভয়েড গুলো থাকবে এই ভয়েডের ভিতর দিয়ে বিভিন্ন পাথ অবলম্বন করে। এই যে সয়েলের ভিতর দিয়ে তোমার ওয়াটারকে ফ্লো হওয়ার যে ধর্ম, সয়েলের যে ধর্মের কারণে কি হচ্ছে, সয়েলের যে ধর্মের কারণে আমাদের কি হয়, পানি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে স্থানান্তর হয়, এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর হয়। এই ধর্মটাকে আমরা বলি পারমিয়াবিলিটি। আর এইটার একক হলো কি? মিটার পার সেকেন্ড। ওকে, অথবা আমরা বলতে পারি যে ঔদক ঢালে ওয়াটারের ভেলোসিটিকে, বেগকেই আমরা বলি হলো পারমিয়াবিলিটি। বুঝতে পারছো? তো ডার্সি যেটা বলছে, ডার্সির সূত্র মতে ভি হলো হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সমানুপাতিক। ডার্সি কি বলছে? যে বেগটা হলো হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সমানুপাতিক। সয়েলের মধ্য দিয়ে তরলের প্রবাহিত বেগ ডার্সির সূত্র মতে, ভালো করে বোঝো, সয়েলের ভিতর দিয়ে ওয়াটারের প্রবাহিত বেগ হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সমানুপাতিক। তাহলে এখান থেকে যদি আমি হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা উঠায়, সমানুপাতিক ধ্রুবকটা উঠায় দেই, তাহলে আমরা কি লিখতে পারি? একটা ধ্রুবক আসবে ইনটু আই। তো এইটাকে বলা হয় হলো ভেদ্যতার সহগ। বুঝতে পারছো? এইটাকে বলা হয় কি? ভেদ্যতার সহগ। তাহলে ভেদ্যতার সহগের একক কি আসতেছে? এই যে দেখো, আই এর তো কোনো একক নাই, এলও মিটার, এইচও মিটারে, এলও মিটারে, তার মানে এটার কোনো ইউনিটলেস, তার মানে ভি এর যে একক হবে সেইটাই হলো কে এর একক। বুঝতে পারছো? তাহলে এখন যদি আমি এই ভি এর মানটা কিউ এ বসায় দিই, তাহলে নির্গমনটা পেয়ে যাব। তাহলে আমাদের সয়েলের ভিতর দিয়ে ওয়াটারের নির্গমন, আমরা এতদিন হাইড্রোলিক্স এর মধ্যে পড়ছি শুধু ওয়াটারের নির্গমন কিউ ইকুয়াল টু এভি। আজকে আমরা পড়তেছি সয়েলের ভিতর দিয়ে ওয়াটারের নির্গমন। তাহলে কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ তো আমরা লিখলাম ক্রস সেকশনাল এরিয়া, আর ভিটা কি আমাদের? কে ইনটু আই। এ ইকুয়াল টু কি? ক্রস সেকশনাল এরিয়া, আর ভি সমান সমান কি লিখতে পারি? ভি সমান সমান কে ইনটু আই। তো সয়েলের ভিতর দিয়ে ওয়াটারের নির্গমনের পরিমাণ কিউ ইকুয়াল টু আমরা এ ইনটু ভেদ্যতার সহগ ইনটু আই, এইটা লিখতে পারি। তাহলে তোমরা সয়েলের ভিতর দিয়ে নির্গমনটা বাহির করতে পারবা, পানির নির্গমনটা। আশা করি তোমরা এই বিষয়টা